জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি কি ঘটছে তা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রাখার নির্দেশের প্রতিক্রিয়ার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, কোনো অবস্থাতেই বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হবে সেই অবস্থা নেই। ইউক্রেন ও হামাসের পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের তুলনা করারও সুযোগ নেই। এদিকে রোহিঙ্গার বিষয়ে তিনি বলেছেন, একজন রোহিঙ্গাকেও আশ্রয় দেওয়ার পক্ষে নেই বাংলাদেশ। তিনি আরও জানান, জাতিসংঘে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মিটিং হবে কি না নিশ্চিত নয়। বাংলাদেশের তরফ থেকে কোনো সময় চাওয়া হয়নি। তার থেকে বেশি অবাক যে উনি এই ধরনের কথা কেন বললেন। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটা কি তার নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। এটার শুনুন, এটার একটা পদ্ধতি আছে, এটা ঠিক ওই সেই অনুযায়ী আমরা এগোবো। এটা এমন না যে এক মাস আগে আমরা বলে রাখি যে আমরা দেখা করতে চাই তোমাদের সাথে, কি করবা কিনা। এটা নর্মাল যে সিস্টেম আছে সেই অনুযায়ী আগাবে। যদি বিষয়টা হলো তারা যদি চায় যে আমাদের সাথে দেখা করবে না, আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই, তাই না? আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না, কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি। সেটাকে আমরা যতটুকু পারা যায় ঠেকানোর চেষ্টা করছি। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার আলামত সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। প্রধান অভিযোগের ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে। এ সময় তিনি বলেন, গণহত্যায় জড়িত সকলের বিচার নিশ্চিত করা হবে। এমন বিচার করা হবে যাতে সব পক্ষের কাছে তা গ্রহণযোগ্য হয়। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে, যেহেতু এই ঘটনাগুলো খুবই তাজা, এই এভিডেন্সগুলো যারা পারপিট্রেটার্স আছেন, যারা আসামি হবেন এই মামলাগুলোতে, তারা কিন্তু এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছেন, অনেকে দায়িত্বেও আছেন। তারা এই আলামতগুলো ধ্বংস করার চেষ্টা করবেন। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই হত্যাকাণ্ড, গণহত্যার যে আলামত আছে এগুলোকে সংরক্ষণ করা, দ্রুততম সময়ের মধ্যে এগুলোকে সংগ্রহ করে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার হাতে নিয়ে আসা। তদন্তকালীন সময়ে তাদের আসামি যারা হবেন তাদের গ্রেপ্তার করার প্রয়োজন হবে। নিশ্চয়ই আমরা এই পারপিট্রেটরদের গ্রেপ্তার চাইব, এবং অনেকেই বাংলাদেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করেছেন, কেউ কেউ গিয়েছেন, অনেকে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের প্রথম চেষ্টা থাকবে যে সম্ভাব্য পারপিট্রেটরস যারা আছে, যারা সম্ভাব্য আসামি আছেন, তারা যাতে আদালতের জুরিসডিকশনের বাইরে চলে যেতে না পারেন, দেশ ত্যাগ করতে না পারেন। রাজনৈতিক স্থিতিশীলতা, টেকসই অর্থনীতি ও কার্যকরী নির্বাচন কমিশন গঠন সহ নানা সংস্কারে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালেদ হোসেন। সকালে রাজশাহীর দারুস সালাম কামিল মাদ্রাসায় মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় ধর্ম উপদেষ্টা আরও বলেন, বোরকা পড়ায় বিসিএস ভাইবা বোর্ড থেকে বাদ দেয়া হয়েছে, অথচ পোশাকের পরিবর্তনে একই মানুষ সেই ভাইবা দিতে পেরেছেন। এমন বৈষম্যে মাদ্রাসার শিক্ষার্থীরা আর থাকবে না। ধর্ম উপদেষ্টা বলেন, বিপ্লব পরবর্তী সময়ে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে, তবে আইন হাতে তুলে নিলে প্রচলিত নিয়মে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তিনি বলেন, দুর্গাপূজা নিয়ে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে, প্রয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীরা পূজার নিরাপত্তা দিবে। একই সঙ্গে মাদ্রাসার এমপিও ভুক্তিতে বৈষম্য দূর করা হবে বলেও জানান তিনি। চেষ্টা করছি এটা রাজনৈতিক স্থিতিশীলতা, পলিটিক্যাল স্টেবিলিটি আনার জন্য, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে একটা স্থিতিশীল পর্যায়ে আনার, ডেভেলপ করার চেষ্টা চালাচ্ছি। সাস্টেইনেবল ইকোনমিক, এটাকেও আমরা চেষ্টা চালাচ্ছি, আমাদের অর্থনীতির ভিত্তিটা যাতে মজবুত হয়, এবং একটা পরিবেশ যদি কনজেনিয়াল অ্যাটমসফিয়ার যদি আমরা ফিরিয়ে আনতে পারি, আমরা নির্বাচন কমিশনকে পুনর্গঠিত করে একটা নির্বাচন দেব। নতুন বাংলাদেশে মানুষ পরিপূর্ণভাবে তার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা ধর্মীয় সকল অধিকার চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমার বাংলাদেশে এবি পার্টির এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, মানুষের চাওয়া নিয়ে ভাবতে হবে রাজনীতিবিদদের, তা না হলে আগামীতে রাজনৈতিকভাবে টিকতে পারবে না কেউই। তিনি বলেন, বর্তমানে জাতীয় ঐক্যের বিকল্প নেই। জাতীয় ঐক্যই পারবে আওয়ামী লীগ সরকারের করা ধ্বংসযজ্ঞ থেকে দেশকে নতুন করে সাজাতে। সকলে যাতে সমানভাবে অংশগ্রহণ করতে পারে। দেশের বাণিজ্যিক ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমার উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে আজ থেকে ব্যাংকে যে কোনো অঙ্কের নগদ টাকা তুলতে পারছেন গ্রাহকরা। শনিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এর আগে গেল 5 সপ্তাহ নগদ টাকা তোলায় সীমানা বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। কারণ হিসেবে গণ অভ্যুত্থানের পর ব্যাংক পাড়ায় অস্থিরতা ও টাকা লেনদেনে নিরাপত্তার বিষয়টি জানায় কেন্দ্রীয় ব্যাংক। পুলিশের উপস্থিতি কম থাকায় ব্যাংকগুলো নিরাপত্তাহীনতায় ভোগে। ফলে ব্যাংক ও গ্রাহকদের নগদ অর্থ তোলায় নিষেধাজ্ঞা দেয় কেন্দ্রীয় ব্যাংক। প্রথম সপ্তাহে ব্যাংক থেকে চেকে 1 লাখ টাকা ও বুথ থেকেও টাকা তোলার ক্ষেত্রে সীমানা বেঁধে দেয় ব্যাংকগুলো। গত সপ্তাহ পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় টাকার পরিমাণ 5 লাখ টাকা পর্যন্ত বাড়ানো হয়। এছাড়া ডিজিটাল লেনদেনে বরাবরের মতোই স্বাভাবিক থাকবে। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। 7 দফা দাবিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপজেলা, জেলা, বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায়ে চিকিৎসকদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিপীড়িত নিষ্পেষিত সরকারি চিকিৎসকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে ডাক্তারদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে বৈষম্যহীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর পুনর্গঠনের দাবিতে মানববন্ধন করা হয়, যেখানে মহাপরিচালক ও সিনিয়র সচিবের পদত্যাগ, মাঠ পর্যায়ে চিকিৎসকদের পদোন্নতি, চিকিৎসকদের সুরক্ষা আইন ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। মজুরি, হাজিরা, বোনাস, শ্রমিক ছাঁটাই বন্ধ, নিয়োগ সহ নানা দাবিতে ঢাকার শিল্পাঞ্চল, সাভার, আশুলিয়া, ধামরাই ও গাজীপুরে গত কয়েকদিন ধরে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। তবে সকাল থেকেই এই এলাকার বেশিরভাগ পোশাক কারখানায় কার্যক্রম পুরোদমে চলছে। রোববার সকাল থেকে বেলা 11টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গত কয়েকদিন ধরে যেসব এলাকায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটছে সেসব এলাকায় নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন। নিরাপত্তা নিশ্চিতের পর স্বস্তি ফিরেছে শিল্পাঞ্চলগুলোতে। সুই সুতোর কারিগরদের ব্যস্ততায় স্বাভাবিক হয়েছে উৎপাদন কার্যক্রম। এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, আপনারা দেখছেন এখন চারদিক। যুদ্ধবিরতির আলোচনার মাঝেও গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখছে ইসরায়েল। শনিবার উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত কমপক্ষে 31 জন। এদিকে হামাসের হাতে জিম্মিদের মুক্তির দাবিতে সরকার বিরোধী বিক্ষোভ চলছে ইসরায়েলে। শুক্রবার ইসরায়েল জুড়ে বিক্ষোভে নামেন 7.5 লাখ মানুষ, যার মধ্যে 5 লাখ মানুষ অবস্থান নেন রাজধানী তেল আবিবে। বিক্ষোভকারীরা বলছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হাত রক্তে রঞ্জিত। তার কালক্ষেপণের কারণেই এখনও যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে না। মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করার জন্য নেতানিয়াহুকে দায়ী করেন বিক্ষোভকারীরা। 12 মাসে প্রবেশ করা গাজা যুদ্ধে ইসরায়েলিদের সবচেয়ে বড় বিক্ষোভ এটি। নৌশক্তি শক্তিশালী করার উপর জোর দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। একটি নৌঘাঁটি নির্মাণ প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশনা দেন। রোববার এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে দেশটির
রাষ্ট্রীয় টেলিভিশন KRT। সফরের সময় কিম আরও বলেন, সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ চালানোর সক্ষমতা বিবেচনায় নৌঘাঁটিটি নির্মাণ করা হচ্ছে। যুদ্ধজাহাজের অস্ত্র ব্যবস্থা পরিচালনা করতে সক্ষম একটি নৌবন্দরও তৈরির উপর জোর দিয়েছেন তিনি। রাষ্ট্রীয় গণমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বন্দর রক্ষায় বিমান এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থায়ও গুরুত্ব দিয়েছেন কিম। এর মধ্য দিয়ে জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে অবিলম্বে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার কথা বলেন দেশটির সর্বোচ্চ নেতা। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সন্ধ্যা 6টায় থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রথম ম্যাচে জয় পায় লাল সবুজের দল, যদিও সে ম্যাচে গোড়ালির চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন বাংলাদেশ স্ট্রাইকার রাকিব হোসেন। চোটের কারণে দ্বিতীয় ম্যাচে নামা হচ্ছে না তার। এ ম্যাচেও জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না অধিনায়ক জামাল ভুঁইয়া। আমরা মেনশন করছি 50% ডান, আরো 50% বাকি আছে। সো টুমরো টিমের জন্য ইটস দ্য ফাইনাল, কারণ আমরা ফার্স্ট ম্যাচ জিতছি আর আমরা আরো 3 পয়েন্ট নিতে চাই। সো লক্ষ্য হচ্ছে 3 পয়েন্ট, আর বাংলাদেশ গেলে আমরা সবাই হ্যাপি থাকবো ইনশাল্লাহ। গত ম্যাচে রাকিব অ্যাঙ্কেলে ব্যথা পেয়েছে এবং যেটা জানতে পেরেছি যে এই ম্যাচের জন্য তাকে পাওয়া যাচ্ছে না। তবে ইনজুরিটা এত ব্যাপক না যেটা তাকে লম্বা সময়ের জন্য বসিয়ে রাখবে, সেই টাইপের না। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhontv লিংকে।